সরকার পতনের আগে তড়িঘড়ি করে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে 14 দলীয় জোট। প্রজ্ঞাপন প্রত্যাহার অন্তর্বর্তী সরকারের। গ্যাজেট প্রকাশিত হতে পারে আজই। 16 বছরে বিদেশে পাচার 11 লাখ কোটি টাকা। প্রতি 3 ব্যাংকের দুটিতেই মিলেছে সন্দেহজনক লেনদেনের প্রমাণ। ধরাছোঁয়ার বাইরে অনেকে, বলছেন অর্থনীতিবিদ। এস আলমের 4 ব্যাংকে আমানত রাখা 927 কোটি টাকা নিয়ে অনিশ্চয়তায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পে অর্ডার শিপিং এজেন্ট না নেওয়ায় আমদানি রফতানিতে জটিলতা। এবং কোন প্রক্রিয়ায় চলবে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠদান স্পষ্ট নয় এখনো। আগের কারিকুলাম সংশোধন করে সমন্বয়ের দাবি। কমিশন করে শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বন্যার আরও খবর জানাতে লক্ষ্মীপুর সদর এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাসর এবং ফেনীর সদরে আছেন আতিয়ার সজল। সরাসরি শুরুতে যাচ্ছি কাউসারের কাছে। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন এলাকায় এবং জকসিন থেকে পোদ্দার বাজার গামী যে সড়ক, সেই সড়কের উপরে আমার অবস্থান। এখানেও অন্যান্য জায়গার মতন প্রচুর পানি উঠেছে, আশপাশের ঘরবাড়ি ডুবে গিয়েছে এবং মাছের ঘের থেকে মাছ পালিয়েছে। মাছের ঘেরের পাশাপাশি এখানে গরু ছাগলের যে খামার, সে গরু ছাগলের খামারেও পানি উঠে গিয়েছে। সেখান থেকে গরু ছাগলগুলোকে শুকনা জায়গায় নিরাপদে সরিয়ে নিয়েছেন তাদের মালিকরা। কিন্তু হাঁস মুরগির যে খামারগুলো রয়েছে, সে বিশেষ করে মুরগির খামারের প্রচুর মুরগি মারা পড়েছে পানিতে, এমনটিও অনেকে জানিয়েছেন যে তারা এখন আসলে শঙ্কিত পরবর্তীতে তাদের জীবন জীবিকা নির্বাহের বিষয় নিয়ে। এবং একই সাথে তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ তারা এখানে পাচ্ছেন না। কিছু জায়গার কথা উল্লেখ করেছেন, ভাঙ্গাখাই ইউনিয়নের নাম বলেছেন অনেকে। কেউ কেউ বলছেন অলিপুর 5 নম্বর ওয়ার্ড এলাকায় প্রচুর মানুষ পানিবন্দী অবস্থায় আছে, তারা ত্রাণ পাচ্ছেন না এবং অনেকে অসুস্থ আছেন, কিন্তু উদ্ধার কাজ চালানোর মতন সুযোগও নেই। তো যে বিষয়টি গত কদিন ধরে আমরা বলছিলাম যে আসলে অনেক জায়গাতে এমনভাবেই পানি জমে আছে যে সেখানে গাড়ি চলাচলের কোনো উপায় আর নেই এবং আপনার একটি নির্দিষ্ট দূরত্বের পরে খুব বেশি সংখ্যক ত্রাণ নিয়ে কিন্তু দূরবর্তী জায়গাতেও যাওয়া সম্ভব না। সেক্ষেত্রে নৌকাই একমাত্র বাহন, কিন্তু সে নৌকার অপ্রতুলতার কারণে মানুষজন আসলে ঠিকমতো ত্রাণ পৌঁছাতেও পারছেন না এবং তাতে দুর্গত মানুষরা ত্রাণও পাচ্ছেন না। একই সাথে যারা নানানভাবে দুর্গত অবস্থায় আটকা পড়ে আছেন বন্যার্ত এলাকায়, তাদেরকেও কিন্তু উদ্ধার করে আনা সম্ভব হচ্ছে না। দেখতে পাচ্ছেন যে এখানে ট্রাক্টর নামানো হয়েছে, সে ট্রাক্টরে করে যেহেতু চাকা বড় চাকার কারণে এই ট্রাক্টরে করে কিছু দূর পর্যন্ত মানুষ যেতে পারছে, কিন্তু সেটিও যে যে জায়গায় সড়ক রয়েছে, যে জায়গায় সড়কগুলো আরও ভেতরে অর্থাৎ শাখা সড়কে কিন্তু এই ট্রাক্টরও প্রবেশ করতে পারে না। তাই সকলেই বলছেন যে নৌকা দিয়ে এসে ত্রাণ কাজ যেন চালায় সরকারি বেসরকারি সকল সংস্থা। তো এই যে অবস্থাটির কথা বলছিলাম, এটি লক্ষ্মীপুরের নোয়াখালীর অবস্থাও একই। কারণ হচ্ছে ফেনী থেকে, ফেনীর পানি যতই পশ্চিমে আসছে এসে কিন্তু এই জায়গাগুলোকে প্লাবিত করছে। এই কারণে ফেনীর পানি তুলনামূলক আগের চেয়ে কমেছেন, এমনটি আমাদের এর আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। তো ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানতে ফেনীতে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী আতিয়ার সজল। আমরা রয়েছি ফেনী সদর উপজেলার শহরের সবচেয়ে লাগোয়া যে ইউনিয়নটি রয়েছে, কাজেরবাড়ি ইউনিয়নের পশ্চিম সোনাপুর যে গ্রাম, সেই গ্রামটির একটি স্থানে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এখনও এই জায়গাটিতে হাঁটু এবং আরও ভিতরে গেলে অনেক জায়গায় মাজা বা কোমর পানিতে এখনও তলিয়ে আছে। তার মানে বন্যার যে পরিস্থিতি, গত সপ্তাহ জুড়ে তারা যে পানিতে ডুবে আছে, তাদের কিন্তু সে ভোগান্তি একটুও কাটেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে এসব এলাকার যারা নিচু এলাকায় বা যারা নিচতলায় থাকে, তাদের কেউই পরনের জামা কাপড় ছাড়া কিন্তু বন্যায় বের হতে পারেনি। তাদের বাড়িঘর এখনও তলিয়ে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে রয়েছে। আর সার্বিকভাবে যদি বলি, ফেনীর ফুলগাজী পরশুরামে পানির রাস্তা থেকে নেমে গেলেও কিন্তু মানুষের বাড়িঘরে পানি আছে এবং বাড়িঘরের এখন যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন ফেনীর ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়াতে, তারা কিন্তু তাদের যে বাড়িঘরের যে পরিস্থিতি, যে অবস্থা, যে ভয়াবহতা, সেখানে বাসিন্দারা চাইলেও আশ্রয় কেন্দ্র থেকে আসলে তারা ঘরে ফিরতে পারছেন না। কারণ এ সকল ঘর বা বাড়ি ন্যূনতম সংস্কার করে ফিরতে তাদের হয়তো আরও অনেক দিন সময় লেগে যাবে। তাদের বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে রয়েছে এবং এখনও কিন্তু থেকে থেকে গতকাল আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঝোপঝাড়ে লাশ ভেসে উঠছে, লোকজন তা কুড়িয়ে নিচ্ছে। মানুষের যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, যে খামার, মুরগির খামার, গরুর খামার, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যেগুলো অবশিষ্ট রয়েছে, যেগুলো পশু রয়েছে, গরু ছাগল, সেগুলো কিন্তু চারিদিকে পানি, তেমন কোথাও রাখতে পারছেন না, পশু খাদ্য পাচ্ছে না,
ঘাস নেই, তাদের এই সব সম্পদ নিয়ে বা তাদের এই সামান্য পুঁজি নিয়ে বা তাদের যে যা আছে এগুলো নিয়ে তারা মহাসংকটের মধ্যে পড়েছে। অন্যদিকে ব্যবসায়ীরা যারা রয়েছেন তারাও কিন্তু তাদের মালামাল নষ্ট হয়ে তাদের মাথায় হাত এবং তাদের চোখে মুখে অন্ধকার। সব মিলে কিন্তু এই পরিস্থিতি মোকাবিলায় এখন জেলা প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যে সারা দেশের মানুষ যেভাবে বনবাসী মানুষের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে, সেগুলো নিয়ে কিন্তু যদি সুষ্ঠু বন্টন না হওয়ার কারণে কিন্তু সেখানেও একটি হাহাকার তৈরি হয়েছে। এবং যারা বলছে এখন কিন্তু বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার যতটুকু না দরকার তার চেয়ে কিন্তু যে বা রান্না করে খাওয়ার মতন খাবার বেশি করে দরকার। আবার প্রয়োজন হচ্ছে যে মেডিকেল ইকুইপমেন্ট, যে বিভিন্ন রোগ শোকে দেখা দিয়েছে ডায়রিয়া মশার মতো রোগ, তারও জন্য যে চিকিৎসক এবং নার্স এবং সে সকল চিকিৎসা সামগ্রী দরকার বলে দাবি জানাচ্ছেন স্থানীয়রা। এই ছিল আমার কাছে এখানকার বন্যা পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি ছিলাম ফেনী এবং লক্ষ্মীপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে টিএসসিতে আছেন সহকর্মী ফারজানা আক্তার। সরাসরি যাচ্ছি তার কাছে। বন্যা দুর্গত এলাকার মানুষদের সহায়তার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণত্রাণ কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু গত কয়েকদিনের মতো আজও চলছে এবং আমরা সকাল থেকে দেখছি যে এখানে শিক্ষার্থীরা যে গণত্রাণ আসছে টিএসসিতে সেটি গ্রহণ করছে। এবং শুধু টিএসসি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু এবং খেলার মাঠ রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু ত্রাণ আসছে। এবং গত কয়েকদিনে আমরা যেমনটি দেখেছিলাম যে টিএসসিতে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল ত্রাণ, সেই ত্রাণগুলো তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়েছে। এরপর এখানে কিছু জায়গা খালি হয়ে গিয়েছে এবং সেই জায়গাগুলোতে কিন্তু এখন আবার ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। এবং আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, কেউ ব্যক্তিগত পর্যায়ে, কেউ স্কুল কলেজ থেকে শিক্ষার্থীরা এসে যে যার সামর্থ্য অনুযায়ী এখানে ত্রাণ দিচ্ছেন। কেউ টাকা দিচ্ছেন, কেউ শুকনো খাবার দিচ্ছেন, কেউ স্যালাইন দিচ্ছেন, কেউ বা আবার ওষুধ দিচ্ছেন। অর্থাৎ বন্যা দুর্গত এলাকায় মানুষদের বেঁচে থাকার জন্য প্রাথমিকভাবে যেই প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই এখানে এসে পৌঁছাচ্ছে। এবং শিক্ষার্থীরা আমরা দেখেছি যে সকাল থেকে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। তারা ত্রাণ সংগ্রহ করছে, সংগ্রহ করার পর এখন সেগুলোকে আলাদা করছে, শুকনো খাবার আলাদা করছে, পোশাক আলাদা করছে। এবং তারা যেমনটি বলছেন যে এগুলো তারা গুছিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিবেন। এবং আমরা যেমনটি দেখেছি গত কয়েকদিনের মতো আজও সমাজের নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু টিএসসিতে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তারা তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করছেন বন্যা দুর্গত এলাকার মানুষদেরকে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মাধ্যমে কেউ টাকা দিচ্ছেন, কেউ বা পোশাক দিচ্ছেন, কেউ ওষুধ দিচ্ছেন। এবং এখানের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা যেমনটি বলছেন যে এই ত্রাণগুলো তারা যখন পৌঁছে দিবে বা যারা স্বেচ্ছাসেবী আছেন তারা যাতে বন্যা দুর্গত যে এলাকাগুলো রয়েছে সব এলাকায় যাতে পৌঁছে যায়। কারণ আমরা কিন্তু কয়েকটি জায়গা থেকে এমনটি অভিযোগ পেয়েছিলাম যে তারা এখনও ত্রাণ পায়নি এবং শিক্ষার্থীরা বলছে প্রতিটি জায়গায় যাতে এই ত্রাণ দেওয়া নিশ্চিত করা হয়। তো এই ছিল টিএসসি থেকে আমার কাছে সব শেষ। সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। চ্যানেলের মধ্যে এটা মাথায় নেওয়ার জন্য আমি অনুরোধ করবো। আরেকটা জিনিস আমি অনুরোধ করবো ল এনফোর্সিং এজেন্সিদের কাছে, এটা এবং আমার দলের সুতরাং সব মানুষের কাছে যে ঢালাও মামলা দেওয়া হচ্ছে এবং আপনার যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেও মামলা দেওয়া হচ্ছে। এই মামলাগুলো নেওয়ার আগে আপনার আইন হত্যাকারী বাহিনী যেন যাচাই করে নেয় যে কোনটা সম্ভব কোনটা সম্ভব। প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার। তা নাহলে একটু ব্যক্তিগত সূত্র থাকলে তা নাম দিয়ে দেওয়া দেখা যাচ্ছে সেই কথায় আপনার খাগড়াছড়িতে কোনো ঘটনা ঘটেছে সেটার মামলা এই দিচ্ছে আবার গোটা দেশকে নেতাদেরকে কেন্দ্র করে। এটা একটা বিরূপ ঘটনা ঘটছে। আমি মনে করি যে এটা আপনার একেবারেই বন্ধ হওয়া দরকার। আমি আমাদের দলের সকল নেতাকর্মীদের কাছে আহ্বান জানাবো যে তারা এমন কোনো মামলা দেবেন না যে মামলা কোনো সারবস্তু থাকবে না এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া এটাই বোধ হয় সমীচীন নয়। যেখানে তার সম্পৃক্ততা থাকবে সেটাই দেওয়া দরকার। এরপরে আপনার কিছু কিছু জায়গায় এমন অভিযোগ এসছে জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে এবং সেই মামলা নিচ্ছে, এটা ঠিক না। একটা প্রশাসন আছে, একটা আপনার এখন গভর্নমেন্ট আছে, একটা ক্রান্তিকাল পার হচ্ছি আমরা। এই সময় যতটা সম্ভব এই সরকারের সঙ্গে সহযোগিতা করে
প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে একটা স্টেবিলিটি নিয়ে আসা, স্থিতিশীল অবস্থা নিয়ে আসা। এখন এই স্থিতিশীল অবস্থাকে কখনোই ব্যাহত করা উচিত না। এটা আমরা আহ্বান জানাবো যে আমাদের দল, কর্মী, নেতা কর্মী, অন্যান্য দলের নেতা কর্মী, একই সঙ্গে জনগণ যেন আপনার এই বিষয়গুলো অবশ্যই বিরত থাকেন এবং যেটা সত্য সেটাই শুধুমাত্র তারা মামলা করে নিয়ে আসে। তাহলে এখন যেভাবে মামলা হচ্ছে সেটা আমি মনে করি সেটা এই বিপ্লব হয়ে গেছে, এই বিপ্লবকে আমরা সম্মত করবে না। আমরা যে উদ্দেশ্য আমাদের একটা আপনার এই গভর্নমেন্ট সংস্কারগুলো করে তারা একটা নির্বাচনের দিকে যাবে, সেই উদ্দেশ্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজই নতুন গ্যাজেট প্রকাশ হবে। এ বিষয়ে হাইকোর্টে কথা বলছেন আইনজীবী শিশির মনির। সরাসরি যাচ্ছে সেখানে। এই বিবেচনায় এই আদেশ আর টিকতে পারে না, সেই জন্যই প্রত্যাহার করে দিয়েছে। আমি তো মনে করি আপনি যখন কাউকে জুলুম করবেন, এই জুলুমের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে তাদের অবস্থান আরো শক্তিশালী হয় জালিমের বিরুদ্ধে। সুতরাং আপনি কখনো জুলুম করাটা উচিত নয়। যাকেই জুলুম করবেন তার প্রতি মানুষের যে আবেগ, অনুভূতি এবং দুর্বলতা জালিমের প্রতি বেশি থাকে না। যিনি জুলুমের শিকার হন, মজলুমের প্রতি মানুষের আবেগ বেশি হয়। আমার বিবেচনায় জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের প্রতি যেহেতু মজলুম, তাদের প্রতি অনেকাংশেই সিম্পেথি বৃদ্ধি পেয়েছে। এই নিষেধাজ্ঞাটা বাতিল হওয়ার প্রক্রিয়ায় আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরোয়ারের স্বাক্ষরে একটি দরখাস্ত দায়ের করা হয় মাননীয় সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে। এই দরখাস্ত পাওয়ার পরে তারা গোয়েন্দা রিপোর্ট কল করেন। এই গোয়েন্দা রিপোর্টের মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠিত সবগুলো গোয়েন্দা রিপোর্টে সেপারেট রিপোর্ট কল করা হয়। প্রত্যেকেই সেপারেট রিপোর্ট দায়ের করেন। তারপরে একটি রিভিউ প্যানেল গঠন করা হয় হোম মিনিস্ট্রিতে সিনিয়র সচিবের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট। আইনে বলা আছে 19 নম্বর ধারায় যে এভাবেই রিভিউ প্যানেল গঠন করতে হবে। সেই রিভিউ প্যানেল গঠন করা হয়, রিভিউ প্যানেলে পর্যালোচনা হয়, রিভিউ প্যানেলের সিদ্ধান্ত নেওয়া হয় যে যেহেতু কোনো কার্যকারণ খুঁজে পায়নি কেন নিষিদ্ধ করা হয়েছিল, সেই জন্য তারা এই নিষিদ্ধের আদেশ বাতিলের জন্য সুপারিশ করেন। এরই প্রেক্ষিতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সকলের সম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে অতীতের এই যে নিষিদ্ধকরণ সার্কুলারটি ছিল এটিকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। সরাসরি ছিলাম হাইকোর্টে। দুর্নীতি, বিদ্বেষমূলক বেআইনি রায় দেয়া সহ অসত্য ও জালিয়াতির মাধ্যমে রায় দেওয়ার অভিযোগে মামলা হয়েছে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে। 18 আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম। মঙ্গলবার রাতে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করেন শাহবাগ থানা পুলিশ। এর আগে গত সোমবার নারায়ণগঞ্জের সাবেক প্রধান বিচারপতি ও সদ্য পদত্যাগ করা আইন কমিশনের চেয়ারম্যান ABM খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে আরেকটি মামলা হয়। 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের 13 সংশোধনী অবৈধ ঘোষণা করেন খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। তবে 10ম ও 11তম সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে সংক্ষিপ্ত রায়ে মত দেয়া হয়। মামলার বাদীর অভিযোগ, ব্যক্তিগত স্বার্থে ষড়যন্ত্রমূলকভাবে 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিষয়ে দেয়া রায় পাল্টে দেন খায়রুল হক। তখন থেকে দেশে গণতান্ত্রিক ও রাজনৈতিক সংকট শুরু হয়। সময় সংবাদে আরো থাকছে। সরকার পতনের পর লাপাত্তা ঠিকাদাররা, বন্ধের পথে রাজশাহীর 5টি ফ্লাইওভারের নির্মাণ কাজ। ভারতীয় প্রকৌশলীরা চলে যাওয়ায় বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার 4 লেন প্রকল্পের কাজ। আন্তর্জাতিক আহ্বানের পরও গত 16 বছরে জাতিসংঘ গুম প্রতিরোধ সনদে যুক্ত হয়নি শেখ হাসিনা সরকার। তবে এই সনদে যুক্ত হওয়ার পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। 30 আগস্ট আন্তর্জাতিক গুম বিরোধী দিবসের আগেই যুক্ত হতে চায় বাংলাদেশ। এদিকে গত 16 বছরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করেছে নতুন সরকার।
রাষ্ট্রীয় সংস্থা ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা সমালোচকদের গুম ও অপহরণের পাহাড় সম অভিযোগ 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতিত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করে যুক্তরাষ্ট্র। গত 16 বছরে র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কত গুমের ঘটনা ঘটেছে তা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার একটি কমিশন গঠন করেছে সরকার। 5 সদস্যের এই কমিশনকে 45 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। গুম প্রতিরোধে জাতিসংঘের একটি সনদ থাকলেও গত 16 বছরে আওয়ামী লীগ সরকার তাতে স্বাক্ষর করেনি। জাতিসংঘের বাধ্যতামূলক 9টি সনদের মধ্যে 8টিতেই সই করলেও আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও গুম প্রতিরোধ বিষয়ক কনভেনশনটি বারবার এড়িয়ে যায় শেখ হাসিনা সরকার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মানবাধিকার ইস্যুতে গুরুত্ব দেওয়ার কথা জানাচ্ছে। এবারে গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। 25 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে বিষয়টি নিশ্চিত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা মানবাধিকার আইন সহ সকল আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের পক্ষ থেকে গুম বিষয়ক আন্তর্জাতিক চুক্তির পক্ষরাষ্ট্র হওয়া সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে পক্ষভুক্ত এমন সকল আঞ্চলিক ও দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা বাস্তবায়ন করে যাব। সূত্র জানায়, গত কয়েকদিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুম বিরোধী সনদ সইয়ের বিষয়ে 2টি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। আগামী 30 আগস্ট গুম বিরোধী আন্তর্জাতিক দিবসের আগেই এই সনদে যুক্ত হতে চায় বাংলাদেশ। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বছরে গড়ে 64,000 কোটি টাকা করে গত 16 বছরে পাচার হয়েছে 11 লাখ কোটি টাকা। দেশে প্রতি 3টি ব্যাংকের 2টিতেই সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। দেশ থেকে বিদেশে 1000 কোটি টাকা যাওয়ার তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে লুকাচ্ছে সরকারি বেসরকারি ব্যাংকগুলো। অর্থনীতিবিদরা বলছেন, অর্থ পাচার দেশের মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। মার্জিয়া মোমোর রিপোর্ট। 16 বছরে দেশ থেকে পাচার হয়েছে 11 লক্ষ কোটি টাকা। গড়ে বছরে পাচার হচ্ছে 64,000 কোটি টাকা। অথচ অর্থ পাচারের ঘটনায় করা মামলাগুলোর 95% নিষ্পত্তি হয়নি। আর পাচারকারী পালিয়ে যাওয়ার পর টনক নড়ছে দুদকের। এমন অবস্থায় প্রশ্ন জেগেছে, তবে কি শস্যের ভেতরেই ভূত? গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী আমদানি রফতানির সঙ্গে পাল্লা দিয়েই বাংলাদেশ থেকে বিদেশে বেড়েছে অর্থ পাচার। 2009 থেকে 15 সাল নাগাদ পাচারকারীরা দেশ থেকে 5,392 কোটি টাকা ও 2016 সাল থেকে 20 সাল নাগাদ 3,20,000 কোটি টাকা বিদেশে পাচার করে। এইসব টাকা পাঠানো হয় যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়া সহ 10টি দেশে। দুর্নীতি দমন কমিশন বলছে, এসব টাকা পাচার হয়েছে দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। গড়ে প্রতি 3টি ব্যাংকের 2টিতেই সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। সরকারি ব্যাংকও আছে, বেসরকারি ব্যাংকও আছে। বাংলাদেশে যতগুলো এক্সিস্টিং ব্যাংক আছে তার 2/3 ব্যাংকই সন্দেহজনক লেনদেনের এলিগেশন আছে। দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়ার জন্য অর্থ পাচারই এনাফ, আর কিছু লাগে না। সেখানে যদি অর্থ পাচার রোধ করা না যায়, ঠেকানো না যায়, সরকারের কাঠামোগুলো যদি অর্থ পাচার রোধ করতে না পারে, তাহলে এই কাঠামো থেকে লাভ কি? অর্থ পাচারের এই মহোৎসবকে অশনি সংকেত উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচারকারীরা দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে ফেলছে। অনেক বড় বড় ব্যক্তি বা গোষ্ঠী আছে যারা এই কাজগুলো করে থাকে এবং তার ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। অর্থ পাচারের ঘটনায় দৃষ্টান্তমূলক সাজার কথা জানিয়ে 2022 সালে হাইকোর্টের একটি বেঞ্চ পাচারকারীদের গুলি করে শাস্তি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এস আলম গ্রুপের 4টি সহ সমস্যা আক্রান্ত 5টি ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখা 1200 কোটি টাকার ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে এস আলম গ্রুপের মালিকানাধীন 4টি ব্যাংকে আটকা পড়েছে 927 কোটি টাকা। সেই সঙ্গে এস আলমের অধীনে থাকা 8টি ব্যাংকের পে অর্ডার শিপিং এজেন্টগুলো গ্রহণ না করায় দেশের আমদানি রফতানি বাণিজ্যে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। স্বাক্ষর টেপর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
এসালম গ্রুপের মালিকানায় থাকা 4টি ব্যাংকের 21টি শাখায় 927 কোটি টাকার স্থায়ী আমানত রেখে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বারবার চিঠি দিয়েও ফেরত পাওয়া যাচ্ছে না বিপুল এই টাকা। এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের 11টি শাখায় 411 কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকের 4টি শাখায় 212 কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 4টি শাখায় 190 কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের 2টি শাখায় 115 কোটি টাকা আটকা পড়েছে। দীর্ঘদিন ধরেই বন্দর কর্তৃপক্ষ এসব ব্যাংকে রাখা স্থায়ী আমানতের লভ্যাংশ বঞ্চিত হচ্ছিল। সে সাথে সাবেক ফার্মার্স ব্যাংক, বর্তমানে পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখার কাছে বন্দরের পাওনা রয়েছে 180 কোটি টাকা। এই অবস্থায় স্থায়ী আমানতের টাকা ফেরত দিতে ব্যাংকগুলোর কর্মকর্তাদের সাথে বৈঠক করে বন্দরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাংকগুলা আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি আমানত ফেরত দেওয়ার জন্য। সেগুলোর মধ্যে আপনার গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এই কয়েকটা ব্যাংকের সাথে আমরা আজকে মিটিং করেছি এবং তাদেরকে আমাদের আমানতটা দ্রুত ফেরত দেওয়ার জন্য তাগাদা দিয়েছি। এদিকে এসালম গ্রুপের সমস্যা আক্রান্ত ব্যাংকগুলো নিয়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিপিং এজেন্টদের পাশাপাশি ফ্রেট ফরওয়ার্ডরা এই গ্রুপের 8টি ব্যাংকের প্রে অর্ডার গ্রহণ করছে না। এমনকি 21টি বেসরকারি অফডকও অলিখিতভাবে এসব ব্যাংকের প্রে অর্ডার বয়কট করছে। ফলে আমদানি পণ্যের এলসি খোলা কিংবা পণ্য ছাড় করার ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে দীর্ঘসূত্রিতার। পুরাতন প্রে অর্ডার ফেরত দিয়ে নতুন প্রে অর্ডারের জন্য ব্যাংক থেকে ব্যাংকে ঘুরছে ব্যবসায়ীদের পাশাপাশি সিএনএফ এজেন্টরা। অনেক সিএনএফ এজেন্টের একটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তিনি ওইখান থেকে পে অর্ডার করে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে আবার ওইটা ওনারা ব্যাক করে দিচ্ছেন, ফিরে এসে আবার এটা ব্যাংকে জমা দিয়ে আরেকটা ব্যাংকে ক্যাশ টাকা নিয়ে গিয়ে পে অর্ডার করতে হচ্ছে। এই করতে করতে 1 দিন 2 দিন বিলম্ব হচ্ছে। এমনিতেই পোর্ট কনজেস্টেড হয়ে আছে, ওনাদের এই কার্যক্রমটি আরও বিলম্ব করছে এই পণ্য খালাস এবং পরিবহনে। 5টা বা 6টা যে ব্যাংক আছে ওই ব্যাংকের পে অর্ডারগুলো ডিপোরা নিতে চাইছে না, যেহেতু এই পে অর্ডারগুলো নগদায়ন হচ্ছে না। সুতরাং এরকম একটা ইন্টারনাল হয়তো সার্কুলার ডিপোগুলো নিজেদের আর্থিক সতর্কতা থেকেই জারি করেছে। যেটিতে পণ্যবাহী জাহাজ ভেড়ানো, পণ্য ওঠানামার চার্জ এবং ইয়ার্ড ভাড়া থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বছরে 1 থেকে 1.5 কোটি টাকা রাজস্ব আদায় করে। পরবর্তীতে এই টাকা বন্দর এবং শ্রমিকদের স্বার্থে খরচ করা হয়। তবে ব্যাংকগুলো আগামী ডিসেম্বরের মধ্যে স্থায়ী আমানতের টাকা ফেরত দেওয়ার মৌখিক অঙ্গীকার করলো। এর দ্রুত সমাধান চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিভিন্ন খাত থেকে রাজস্ব হিসেবে পাওয়া অন্তত 6,000 কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে বিভিন্ন ব্যাংকে জমা রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর এর মধ্যেই 1200 কোটি টাকা আটকে আছে সমস্যাক্রান্ত 5টি ব্যাংকে। এসব টাকা মূলত বন্দর সেফটি মানি হিসেবে ব্যবহার করছিল, কিন্তু জামানতের বিশাল অংশ ব্যাংকে আটকে থাকায় নানামুখী জটিলতার মুখে পড়তে হবে এমনটি শঙ্কা বন্দর কর্মকর্তাদের। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। নতুন কারিকুলাম বাতিল হলেও আগামী বছর থেকে ঠিক কী প্রক্রিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনও স্পষ্ট নয়। বিদ্যমান কারিকুলাম সংশোধন করে পূর্ববর্তী কারিকুলামের সঙ্গে সমন্বয়ের দাবি জানিয়ে অভিভাবকরা বলছেন লিখিত পরীক্ষায় জোর দিতে হবে। আর নতুন কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সংস্কারের পরামর্শ শিক্ষাবিদদের। শাকির আহমেদের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি জানিয়ে আসছেন অভিভাবক ও শিক্ষাবিদ সহ বিভিন্ন অংশীজন। তাতে কর্ণপাত করেনি শেখ হাসিনা সরকার। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার গণদাবি আমলে নিয়ে সমালোচিত কারিকুলাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর থেকেই পুরনো কারিকুলামে ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে ঠিক কী ধরনের কারিকুলামে আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনো অস্পষ্ট। কারিকুলাম সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত অভিভাবকরা বলছেন নতুন কারিকুলামের ইতিবাচক কিছু দিক রেখে বাকিটা পুরনো কারিকুলাম থেকে নেওয়া যেতে পারে। অন্তত কি করতে হয় 30 বা 40% আগের কারিকুলামটা রাখতে হয় নতুন কারিকুলাম চালু করলে। এটা কিন্তু এই কারিকুলামের ক্ষেত্রে কিন্তু করা হয়নি। সকলের সম্মিলিত একটা আলোচনার মাধ্যমে, মতামতের মাধ্যমে সমন্বয় করে একটা যুগোপযোগী কারিকুলাম বাস্তবায়ন করা
উচিত। বিশেষত শিক্ষণকালীন মূল্যায়ন বা প্র্যাকটিক্যাল কার্যক্রমের পাশাপাশি লিখিত পরীক্ষায় আরও বেশি জোর দেওয়ার দাবি তাদের। 60% লিখিত পরীক্ষা হোক এবং 40% প্র্যাকটিক্যাল হোক, কারণ প্র্যাকটিক্যাল আমাদের এই কারণে দরকার, বহির্বিশ্বের সাথে তাল মিলাতে গেলে আমাদের প্র্যাকটিক্যাল দরকার আছে। কারিকুলাম প্রণয়ন প্রক্রিয়ায় সর্বজন স্বীকৃত শিক্ষাবিদ ও সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সংস্কারের পরামর্শ শিক্ষাবিদদের। যে প্রশিক্ষণ দরকার সেই প্রশিক্ষণগুলো করার মতো আমরা যথেষ্ট ব্যবস্থা না করেই আমরা অনেক ক্ষেত্রে সেটা প্রবর্তন করেছি। এই ধরনের নানান সমস্যা আছে, সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোকে মোকাবেলা করাটা এখন জরুরি। কমিশন গঠন করবেন, দে উইল ওয়ার্ক ফর ইট, এবং তারা হয়তো দ্রুত সময়ের মধ্যে সেই কমিশনের নতুন শিক্ষা কমিশন তারা হয়তো সাজেশন দেবেন যেটা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে এবং বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাটাকে যেন বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা হয় এবং জ্ঞান অর্জন হয়, সত্যিকারভাবে ট্রান্সফার অফ নলেজ হয়, সেটার দিকে তারা নজর দেবেন। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য প্রতিষ্ঠিত করে গেছে বিগত সরকার। আমরা তার পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেব। পাঠ্যক্রমকে যুগোপযোগী করার কাজও দ্রুত শুরু করা হবে। আর বিদ্যমান শিক্ষানীতির নানা সমালোচিত দিক সংশোধনের দাবি শিক্ষা সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বন্ধের পথে রাজশাহী নগরের 5টি ফ্লাইওভারের নির্মাণ কাজ। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প এলাকায় চুরি আর লুটপাটের ঘটনায় তারা রয়েছে নিরাপত্তাহীনতায়। সড়কে অসমাপ্ত নির্মাণ, খানাখন্দ, বড় বড় গর্তের কারণে চলাচলে বিঘ্ন হওয়ায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। একেবারেই শুনশান পড়ে আছে নির্মাণাধীন ফ্লাইওভার, বন্ধ কর্মযজ্ঞ। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনকো লিমিটেড। এতে রাজশাহী নগরীর হরগ্রাম নতুন পাড়ায় ফ্লাইওভার নির্মাণ কাজ স্থবির। ভরা বর্ষায় চরম ভোগান্তিতে নগরবাসী। সাইডে যাওয়া আসায় যে বৃষ্টির জন্য কাদা পানি গাড়ি নিয়ে যাওয়া খুবই অসুবিধা হচ্ছে। আমরা যারা দোকানপাট যারা চালাচ্ছি তাদের সবার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে। রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 500 কোটি টাকা ব্যয়ে রেলগেট, বিলশিমলা, বন্ধগেট, বহরমপুর এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজের চিত্রও একই। মজিদছঞ্চ কনস্ট্রাকশন লিমিটেডের প্রকল্প এলাকায় নেই নির্মাণের হাকডাক। অনুপস্থিত শ্রমিক, সড়কে ইস্পাত, রডের মতো নির্মাণ সামগ্রী থাকলেও সরিয়ে নেওয়া হয়েছে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ভারী মেশিনপত্র। সংশ্লিষ্টদের ভাষ্য, 5 আগস্টের পর থেকে নির্মাণ সামগ্রীর লুটপাট ও চুরি হওয়ায় আপাতত কাজ বন্ধ। রাত্রেও চুরি হচ্ছে, দিনেও চুরি হচ্ছে, মালামাল চুরি হচ্ছে। এখন ওদেরকে কিছু বলতে গেলে আমাদের উপরে তারা স্টেপ করে। রাত্রে অ্যাটাক দিচ্ছে, চোরেরা আবার হামলা দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে আগুন ধরাচ্ছে, এই ভয়তে আমরা কাজ অফ রাখছিলাম। স্থানীয়দের অভিযোগ, বিপুল অর্থ ব্যয়ের এই প্রকল্প ছিল একেবারেই অপ্রয়োজনীয়। মানুষের ভোগান্তি হয়েছে, এই যে আমাদের যাতায়াতের অসুবিধা আছে, কোনো গাড়ি ঢুকতে পারছে না, মোটরসাইকেল ঢুকতে পারছে না, মানুষের আসা যাওয়া কত অসুবিধা হচ্ছে। সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, প্রকল্পের প্রয়োজনীয়তা, দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। আমরা যাচাই করে দেখব প্রকল্পগুলো যেগুলো সচল আছে, যদি জনস্বার্থে হয় সেগুলো আমরা সবই সচল রাখবো, কারণ টাকা আছে আমার, এইটুকু কাজ করার জন্য যা দরকার সেটা আমরা করব। আর এই কারণে যতগুলো যদি হয়ে থাকে, অনিয়ম হয়ে থাকে কোনটার মধ্যে, আমরা যাচাই করে দেবো। যেমন এখানে 5 টাকা খরচ করার কথা সেখানে 50 টাকা খরচ করেছে, সেগুলো কেউ ছাড় পাবে না। রাজশাহী নগরীতে নির্মাণ শেষ হওয়া 2টি সহ মোট 7টি ফ্লাইওভারের জন্য সিটি কর্পোরেশনের বরাদ্দ প্রায় 821 কোটি টাকা। নগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়নে গত সরকারের বরাদ্দ ছিল 3000 কোটি টাকা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। মার্কিন নির্বাচন সামনে রেখে কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম টেলিভিশন বিতর্ক নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিতর্কের নিয়ম কানুন নিয়ে মত পার্থক্য দেখা দিয়েছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরে। শর্ত পূরণ না হলে 10 সেপ্টেম্বরের বিতর্কে অংশ না নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এদিকে মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটল হিলে হামলার নতুন অভিযোগ দায়ের করেছেন বিশেষ কৌশলী জ্যাক স্মিথ। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে মার্কিন রাজনীতি। প্রতিদিনই ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প একে অন্যকে ঘায়েল করে বক্তব্য দিচ্ছেন। এর মধ্যেই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট বিতর্ক নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিক বিতর্ক দীর্ঘদিনের প্রচলিত রেওয়াজ। এই বিতর্ক মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী 10 সেপ্টেম্বর এবিসি টেলিভিশনের আয়োজনে এই বিতর্ক হওয়ার কথা। তার আগে শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। বলেন, জো বাইডেনের সঙ্গে হওয়া তার আগের সিএনএন-এর বিতর্কটির মতোই হতে হবে পরবর্তী বিতর্ক। ট্রাম্প চাইছেন বিতর্ক চলাকালে এক প্রার্থীর কথা বলার সময় আরেক প্রার্থীর মাইক্রোফোন বন্ধ থাকবে, কিন্তু এটা চান না কামালা হ্যারিস। এ নিয়ে বিতর্কের আগেই তর্কে লিপ্ত দুই শিবির। বিতর্কে অংশ না নেয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন এবিসি নেটওয়ার্কের বিরুদ্ধেও। এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা ও নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার নতুন অভিযোগ দায়ের করেছেন মামলার বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। এই অভিযোগকে বাইডেন কামালা সরকারের নতুন ষড়যন্ত্র উল্লেখ করে ট্রাম্প বলেন, কোনো কিছুতেই তাকে আটকানো যাবে না। এদিকে নির্বাচনী তর্কে পিছিয়ে নেই দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কামালার রানিং মেট টিম ওয়ালস ও ট্রাম্পের সহযোগী জেডি ভ্যান্স। স্বাস্থ্য ব্যবস্থা ও নারীদের গর্ভধারণ ইস্যুতে কামালা ও টিম ওয়ালস মিথ্যাচার করছেন বলে অভিযোগ ট্রাম্পের রানিং মেট ভ্যান্সের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালের মহারণে আজ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ মানলেও আসরে প্রথমবারের মতো শিরোপা জয় করেই দেশে ফেরার লক্ষ্য ফুটবলারদের। ইনজুরি ও কার্ডের কারণে একাদশে পরিবর্তনের কথা জানিয়েছেন কোচ মারফুল হক। বাংলাদেশকে হালকাভাবে দেখছে না নেপালও। আনফা কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে বেলা 2:45টায়। সোনালী এই ট্রফিটা বড় আরাধ্য বাংলাদেশের যুবাদের কাছে। 3 বার শিরোপার কাছে গিয়েও হাতছাড়া হয়েছে অনূর্ধ্ব 20 সাফের ট্রফি। চতুর্থবারের চেষ্টায় আর ভুল নয়, ট্রফি নিয়ে বদলে যাওয়া বাংলায় ফেরার লক্ষ্য লাল সবুজদের। শিরোপার মঞ্চে প্রতিপক্ষ নেপাল। হিমালয় জয় করার স্বপ্নের পালে হাওয়া দিচ্ছে আসরের 3 বারের চ্যাম্পিয়ন ভারতকে সেমিফাইনালে হারানোর আত্মবিশ্বাস। ভারতকে হারানোর পর বদলে গেছে বাংলাদেশ দলের মনোবল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই নেপালের কাছে হেরেছিল যুবারা। 2017 সালের ফাইনালেও হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল নেপালের কারণেই। এবার ফাইনালে সব হিসেব চুকানোর পালা। সেমিফাইনালে আঘাত পাওয়ায় আসর শেষ নিয়মিত গোলরক্ষক শ্রাবণের। তার জায়গায় বদলি হয়ে মাঠে নেমে এরই মধ্যে নিজের বীরত্ব দেখিয়েছেন আসিফ। ফাইনালেও গোল পোস্টের নিচে থাকছেন তিনি। কার্ডের কারণে ফাইনালে খেলতে পারবেন না ডিফেন্ডার কামাচাই মার্মা। রিকভারির জন্য পর্যাপ্ত সময় না পেলেও ফাইনালে তা কাটিয়ে ওঠার লক্ষ্য কোচ মারুফুলের। নেপালকে শক্ত প্রতিপক্ষ মানলেও পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করবে দল, আশা তার। নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে। তাদের অনেক স্কোয়াডটা ভালো, তারা এখানে বড় হয়েছে, এই মাঠে তারা খেলে বড় হয়েছে এবং তাদের উইঙ্গারগুলো ফাস্ট। সবকিছু কনসিডারেশনে রেখে আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো। তীরে এসে তরি ডোবাতে চান না অধিনায়কও। দলগত চেষ্টায় শিরোপা জিততে চান তিনি। টিম হিসাবে খেলতেছে, তারা একটু আলাদা একটা অ্যাডভান্টেজ আছে তাদের। তারা সাপোর্টারদের অ্যাডভান্টেজ পাবে, মাঠের অ্যাডভান্টেজ সবকিছু তারা এখানে প্র্যাকটিস করছে। তারা ভালো টিম। তারপর ইনশাল্লাহ আমরা আমাদেরটা দেখাবো। সেমিফাইনালে ভারতকে হারানোয় বাংলাদেশকে এখন আর হালকাভাবে দেখছে না নেপালও। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকার পতনের আগে তড়িঘড়ি করে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে 14 দলীয় জোট। প্রজ্ঞাপন বাতিল করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্যাজেট প্রকাশ হতে পারে আজই। এবং 16 বছরে বিদেশে পাচার 11 লাখ কোটি টাকা। প্রতি 3 ব্যাংকের দুটিতেই মিলেছে সন্দেহজনক লেনদেনের প্রমাণ। ধরাছোঁয়ার বাইরে অনেকে, বলছেন অর্থনীতিবিদ। এই ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়ের।